দেখি শীতল ভবন নির্মাণ করেছে। শুভ ফলক উন্মোচন করছেন আমাদের কল্যাণ বিদ্যালয়ের নবীন শুভ দ্বারোদ্ঘাটন অনুষ্ঠান বঞ্চন মোড়ে উদ্বোধন করছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ। আমরা গ্রহণ করে নিয়েছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ ত্রিপুরার পারম্পরিক বিষয় দিয়ে মাননীয় কোয়ার্টার কমপ্লেক্স কোয়ার্টার থেকে শুরু করে কল্যাণপুর মার্কেট থেকে শুরু করে কল্যাণপুর স্কুল থেকে শুরু করে কোয়ার্টার কি বলবো অনেক সময় লাগবে। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সরকার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কল্যাণপুর এগিয়ে যাচ্ছে। কোনোভাবেই এই কল্যাণপুরকে আর আটকাতে পারবে না, সেটা উন্নয়নের সুরে পৌঁছে যাবে বন্ধু। এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই আপনাদের হয়ে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবারও দেখেছেন বাজেটের মধ্যে কল্যাণপুরের জন্য ঢেলে সাজানোর জন্য উনি বিভিন্ন প্রকল্প রেখেছে, তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। এবং আজকে এই বৃষ্টির মধ্যেও আমি সবাইকে বলবো কষ্ট করে হলেও আমরা সস্থানে বসতে হবে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর বক্তব্য আমাদের শুনতে হবে এবং যারাই বিরোধীরা জায়গায় জায়গায় চক্রান্ত করে উন্নয়নকে থমকে দেওয়ার জন্য সেটা কখনো এই রাজ্যে আর হবে না। উন্নয়নের পথে যাবে আমাদের সরকার, বিকাশমুখী সরকার, জনগণের সরকার। তাই আমি সবাইকে বলবো ধৈর্য সহকারে এই জায়গায় বসে আমাদের কর্মসূচি সম্পন্ন করার জন্য এবং এই দিনটা সবাই আজকে সাক্ষী হয়েছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। এইটুকু বলে আমারও সবাইকে শ্রদ্ধা অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। আমি বলবো আমার রামচন্দ্রঘাট এলাকায় এই সরকার আসার পর, বিশেষ করে 2023 নির্বাচনের পর আমার বিধানসভার এলাকায় যা উন্নয়ন হয়েছে, দশরথ বাবু চিফ মিনিস্টার ছিলেন রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে এবং পরবর্তী সময় 25 বছর লাস্ট যে বামফ্রন্ট শাসনেও যে উন্নয়ন হয়েছে, এই 2 বছর যা উন্নয়ন হয়েছে রামচন্দ্রঘাটের জনগণ আজ বলছে ওই রকম উন্নয়ন আর কখনো এর আগে আমরা দেখিনি। আমি আজকে গর্ব করে বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর জনপ্রিয় নেতা, আমি স্যারের কাছে যাই, স্যার কোনোদিন আমাকে না করেনি। কিছুদিনের ভিতরে ওনার হাত দিয়ে আমাদের রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে আমরা বাজার বাড়ি নতুন থানা উদ্বোধন করতে যাচ্ছি, সাজিয়ে তুলেছে সেই থানাকে। আরো আনন্দের খবর, 2024-25 বছরে অর্থ বছরে আমার রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে 3টা হায়ার সেকেন্ডারি স্কুলকে পাকা বিল্ডিং করার জন্য সারা 25 কোটি টাকা, সারা 8 কোটি টাকা করে ইতিমধ্যেই স্যাংশন করে দিয়েছেন এবং টেন্ডারের প্রসেসে এখন আছে। ওই রকম সারাটা রামচন্দ্রঘাট এলাকায় স্টেট হাইওয়ে PMGSY সারা রামচন্দ্রঘাট এলাকায় রাস্তাগুলি, ওই দিন আমাদের মহারাজা প্রদ্যোৎ কিশোর মালিকও এসেছিলেন, উনি আমাকে বলেছেন টাইগার রঞ্জি আপ क्या बनाया गांव में। আমার গ্রামের রাস্তা উনি দেখেছেন যে রামচন্দ্রঘাটের রাস্তা কি উন্নয়ন হয়েছে, একমাত্র সম্ভব হয়েছে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর প্রফেসর মানিক শাহর সহযোগিতায়। তাই আমি বলবো উন্নয়নের জন্য আমরা হাতে হাত মিলে একসাথে লড়াই করতে হবে।
আগামী দিনেও আমরা লড়াই করব। আজকে আমরা গর্বের সঙ্গে বলবো আমার রামচন্দ্রঘাট বিধানসভার কেন্দ্রে এই মুহূর্তে বিচন্দ্রপুর হায়ার সেকেন্ডারি স্কুল নতুন বিল্ডিং উদ্বোধন হয়েছে। কত আনন্দ আমাদের রামচন্দ্রঘাটের জনগণ, এখানে পাহাড়ি বাঙালি আমরা সবাই ওই স্কুলে পড়াশোনা করি, সবাই আনন্দিত। তার জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আমি আর কিছু বলবো না। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকুক। স্যারের সহযোগিতায় আগামী দিন আমাদের ছয় মহকুমা সহ রামচন্দ্রঘাট, কল্যাণপুর আরো এগিয়ে যাবে, আরো উন্নয়নের ছোঁয়া লাগবে। এইটুকু আশা রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে নমস্কার, খুলুন। পরশুদিন আমি ধর্মনগর গিয়েছিলাম। ধর্মনগরে গিয়ে 46টা প্রকল্প সেখানে উদ্বোধন করি। আপনারা শুনে খুশি হবেন যে এই সরকার সেখানে এই ধর্মনগরে 46টা প্রকল্প উদ্বোধন করার পরে আমাদের যে ঐতিহ্য এবং আমাদের যে পরম্পরা সেইগুলো আমরা ভুলে গিয়েছিলাম, আমাদের কৃষ্টি সংস্কৃতি। তার জন্য ধর্মনগরকে আমরা বেছে নিয়েছি এই বছর প্রথম রাজ্যভিত্তিক যাত্রা অনুষ্ঠান সেখানে আমরা শুরু করি। আমাদের সরকার, আমরা জানি যে সংস্কৃতি ছাড়া কেউ বাঁচতে পারবে না এবং সংস্কৃতির মধ্যে আমাদের জীবন, আমরা নিজেদেরকে খুঁজে পাই। পুতুল নাচ এখানে আপনারা এইসব এলাকায় নিশ্চয়ই আপনারা দেখেছেন, কিন্তু এখন কিন্তু সেগুলো অবলুপ্তির পথে, নাটক অবলুপ্তির পথে। কীর্তন, আমরা গত বছরের ডিসেম্বরে সেই কীর্তন অনুষ্ঠানও আমাদের আইসিআই ডিপার্টমেন্টের সহায়তায় কীর্তন অনুষ্ঠানও আমরা করেছি। অর্থাৎ একদিকে আমরা আমাদের যে কৃষ্টি সংস্কৃতি তার পুনরুদ্ধার। ওনারা তো ভগবান বিশ্বাস করে না, আমরা সবাই জানি। ওনারা তো ন দিয়ে শুরু হয় না, নাস্তিক, প্রথমেই নেগেটিভ। আর আমরা হচ্ছে আস্তিক, আস্থা আছে আমাদের মানুষের প্রতি, এবং মানুষও আমাদের উপর আস্থা আছে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপর আস্থা আছে। আমাদের এখন ভারতীয় জনতা পার্টি, আমাদের আইপিএফটি এবং তীব্রামতার সরকার এত সুন্দরভাবে কাজ করছে। সমস্ত ত্রিপুরাতে সবাই মিলে আমাদের সমস্ত জনপ্রতিনিধি সারাদিন মানুষকে নিয়ে কি করা যায়, মানুষ হিউম্যান টাচ যাকে বলে, কিছু করা যায় কিনা তার একটা 24/7 প্রতিদিন ওনার কাজ করেন। যে কারণে মানুষ আমাদের উপর আস্থা রেখেছে। 2023-এ এমন একটা অবস্থা হয়েছিল যে মিতালি আমরা দেখেছি, সেই মিতালি ভেবেছিল মানুষ আবার সেই মিতালির জুড়ে চলে আসবে, কিন্তু মানুষ তাদেরকে পরিত্যাগ করেছে, আবার আমাদের সরকারকে এখানে প্রতিষ্ঠিত করেছে। আপনারা দেখতে পেয়েছেন ভারতবর্ষে এখন যতগুলো নির্বাচন হচ্ছে, সব নির্বাচনে একের পরে এই তথাকথিত কমিউনিস্ট এবং কংগ্রেস আস্তে আস্তে অবলুপ্তির পথে। এবার আমরা দেখলাম যে 100 ক্রস করেনি এমপির ইলেকশন, মেম্বার অফ পার্লামেন্টে 100 ক্রস করতে পারেনি। আর ওনারা স্বপ্ন দেখছিলেন যে এবার ওনারা ক্ষমতায় চলে আসবে। আর কমিউনিস্টদের কথা বলতে না লাভই নেই, ওরা নোটার সাথে কম্পিটিশন করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমরা এটা কিন্তু এরকম না, আমরা পরীক্ষা দিচ্ছি। সারা বছর যে আমরা কাজ করি, যখন পরীক্ষা দিতে যাই, পরীক্ষার রেজাল্ট থেকে বোঝা যায় মানুষ আমাদের উপর কতটুকু আস্থা আছে। লাস্ট যে আমাদের দিল্লিতে ইলেকশন হলো, সেই ইলেকশনে আপনারা দেখেছেন প্রায় 27 বছর পর আবার দিল্লিতে বিজেপি সরকার আবার সেখানে এসেছে। একের পর এক আপনারা দেখছেন। এখানে স্কুল আজকে ভার্চুয়ালি আমরা করলাম, ফিজিক্যালি এখানে করলাম। আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম, আমাদের ছেলে মেয়েদের, তাদের জন্য একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার খুব প্রয়োজন। এবং ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে গুণগত যে শিক্ষা, তা করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। আমরা 10,323, আমরা জানি এটা বিরাট একটা গ্যাপ হয়ে গেছে। স্টুডেন্টসদের একটু অসুবিধা হচ্ছে, কারণ টিচারদের খামতি হয়ে গেছে। আমরা এখন বিভিন্নভাবে যে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড, তাদের মাধ্যমে আমরা চেষ্টা করছি কিভাবে এই এত বড় একটা গ্যাপ কীভাবে ফিল আপ করা যায়, সেই কাজটা আমরা করছি। আমরা একটাই কাজ, সেটা হচ্ছে উন্নয়ন। উন্নয়ন ছাড়া কিচ্ছু হবে না। এবং যেখানে উন্নয়নের বিষয় দাঁড়ায়,
সেখানে কিন্তু শান্তি শৃঙ্খলারও প্রশ্ন দাঁড়ায়। ত্রিপুরা এখন সর্বভারতীয় স্তরে 28টা রাজ্যের মধ্যে নিচের দিক থেকে 3 নম্বরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। যেখানে শান্তি আছে, মানুষ বাইরের থেকে আসছে, এখন এখানে ইনভেস্টররা আসছে, ইনভেস্ট করার জন্য তৈরি হয়েছে। আগে খোয়াইয়ে আমরা আসতাম, খোয়াই ডিস্ট্রিক্টে চারিদিকে খুন সন্ত্রাসের রাজনীতি আমরা দেখেছি। আমার এখানে কল্যাণপুরের এমএলএ পিনাকি বাবু বলেছেন যে কি অবস্থা ছিল আগে, আর আজকে সব জায়গার মধ্যে শান্তি। এবং বারবার একটাই যে শান্তি যেভাবে হোক আমাদের জাতি এবং জনজাতি সবাই মিলেই স্কুলে ভর্তি হয়, এখানেও ভর্তি হয়েছে, এখানেও থাকবে। আমাদের মধ্যে একটা বিভেদের সংকট, তো নানাভাবে চেষ্টা করে নানাভাবে বিভিন্ন ফন্দি মাঝে মাঝে ওনারা তৈরি করেন, কিন্তু সেগুলো মানুষ সেগুলোকে গ্রহণ করে না। খুব চিন্তায় পড়ে গেছেন কি হবে আগামী দিন। তো বাধ্য হয়ে একজন আরেকজনের কাঁধে ভর করে এখন চেষ্টা করছে আগামী দিন কি করা যাবে। আমরা 1977-78-এর ঘটনা যদি আমরা জানি, সেখানে একই অবস্থা, সেই থেকে শুরু হয়েছে তাদের মধ্যে মিতালি। আগে আন্ডার টেবিল ছিল, লুকিয়ে লুকিয়ে। এবার যেটা আমরা দেখলাম 2023-এ একটা অস্থিরতা তৈরি করার জন্য ওনারা একদম ওপেন, ওনারা একজন আরেকজনের সাথে হাত মিলিয়েছে। এবং সে হাত যে মিলেছে নিজেদের 2-3 জন লোকের তাদের ভেস্টেড ইন্টারেস্টের কারণে এই কাজটা করেছে। আমি বিধানসভার মধ্যে ওনাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, যারা এতদিন ধরে আপনাদের যে খুন সন্ত্রাস করেছে তাদের সাথে আপনারা হাত মিলিয়েছেন, উপরে গিয়ে কি জবাব দেবেন? মাথা হেড করে নিচে বসেছিল, উত্তর দিতে পারেনি। আমরা নকশাল পিরিয়ডে 1970 আমরা দেখেছি এই কমিউনিস্টদের আরেকটা ভার্সন নকশাল, একই কায়দায় ওরা কি বলতো, লিভ দ্য স্কুলস অ্যান্ড কলেজেস অ্যান্ড ডু রেড রিভলিউশন। অদ্ভুত কি অবস্থা, কত লোক, কত স্টুডেন্টের জীবন বাতিল হয়ে গেছে। আর কি বলতো, উইদাউট পিপলস আর্মি পিপলস হ্যাভ নাথিং। গণফৌজনা না থাকলে জনগণের আর কিছুই থাকবে না। অদ্ভুত অদ্ভুত স্লোগান দিত। আমাদের চেয়ারম্যান চিনেরদের খাবে, সব করবে, এইভাবে মগজ ধুলাই করে কত ছেলের জীবন নষ্ট করেছে। পলিটিক্যাল স্ট্রেংথ গ্রোথ ফ্রম এ ব্যারেল অফ এ গান। বন্দুকের নল থেকে নাকি রাজনৈতিক শক্তি উৎস। অদ্ভুত সব স্লোগান। আজকে এখানে সুন্দর করে আমরা এতগুলো ইনফ্রাস্ট্রাকচার আমরা ডেভেলপ করলাম। 70 সনে যদি হতো তো এখানে বোমা ফেলতো আর বলতো কাগজে বোমা। এই তো ছিল সমস্ত জায়গায় অস্থিরতা, খুন সন্ত্রাস এবং উচ্ছৃঙ্খলতা। সেই পার্টিগুলোর এখন মানুষ বুঝে গেছে তাদের দিয়ে এই দেশ চলবে না। 2014-র আগে এমন একটা অবস্থা হয়েছিল যে এই দেশ থাকবে কি থাকবে না, এইরকম একটা চিন্তা হয়েছিল। আমাদের পার্লামেন্টের মধ্যে পাকিস্তানের টেররিস্টরা এসে আঘাত করেছে। মুম্বাইয়ের ঘটনা আমরা জানি, আমরা নর্থ ইস্টের ঘটনা আমরা জানি। কখন যে নর্থ ইস্টের গুয়াহাটিতে গেলে কখন যে বোম ব্লাস্ট হবে কেউ জানে না। সেই জায়গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014-তে যখন আসলো, উনি এই দেশটাকে রক্ষা করেছেন। আজকে আমরা বেঁচে গেছি, এমন এক গার্জিয়ান আমাদের এসছে, সুরক্ষার দিকেই হোক আজকে সুনিশ্চিত করেছে। আগে কথায় কথায় আমাদের সোলজারদের গলা কেটে ভারতবর্ষে ফেলে রাখতো, যখন সার্জিক্যাল স্ট্রাইক করলো, এয়ার স্ট্রাইক করলো, তারপর কিন্তু আর রা শব্দ নেই। এই হচ্ছে নেতৃত্ব, এই হচ্ছে লিডার ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমরাও সেভাবে কাজ করছি। আজকে স্কুল হোক, রাস্তাঘাটে হোক, সব দিকে আমরা ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট, তাছাড়া আর কোনো চিন্তা নেই। সাধারণ মানুষের কিভাবে আমরা তাদের আত্মসম্মান, তাদের সোশিও ইকোনমিক্যাল স্ট্যাটাস কীভাবে বাড়াবে, সেইভাবে আমরা কাজ করছি। আমরা আজকে স্কুলগুলো আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি কীভাবে আধুনিক পদ্ধতিতে স্মার্ট ক্লাস এখানে তৈরি হয়েছে। স্মার্ট ক্লাসের সংজ্ঞা আগের যারা চালিয়েছেন তাদের কাছে স্মার্ট ক্লাস সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না। ভাঙা বেঞ্চি, ভাঙা টেবিল, আমরা স্বাস্থ্য দপ্তরে আমি দেখেছি ভাঙা টেবিল, ওপিডিতে বসতাম ভাঙা টেবিল, হাতল ভাঙা, আর মনে হতো এটাই বুঝি জীবন, এইভাবেই আমাদের চলবে। আমরা এখন টিঙ্কারিং ল্যাব বানাচ্ছি স্কুলে, ইনোভেটিভ আইডিয়া সমস্ত 3D মাধ্যমে আমরা ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করছি এখানে। এই হচ্ছে
আমাদের বর্তমান সরকার। আমরা চাই যে আমাদের ছেলে মেয়েরা এখান থেকে আইএস অফিসার হোক, আমাদের ছেলে মেয়েরা এখান থেকে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, আমাদের এখান থেকে ছেলে মেয়েরা গিয়ে রকেট তৈরি করবে, সেই রকম আমরা চিন্তা ভাবনা করছি। এবং ত্রিপুরার ছেলে মেয়েদের কিন্তু ট্যালেন্টের অভাব নেই। এতদিন ধরে রাজনীতির নামে তাদেরকে মানে ভুল পথে ওরা চালিয়েছে। আমরা এর মধ্যেও আপনারা শুনে খুশি হবেন যে শিক্ষা খাতে এবার আমরা অনেক বেশি কিন্তু বাজেটে আমরা রেখেছি, প্রায় 11.94% আমরা শিক্ষা খাতে আমরা রেখেছি। একাদশ ও দ্বাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের জন্য আমরা এখানে যারা গার্জিয়ানরা আছেন, যখন স্কুল থেকে বেরোনোর পর এমন একটা অবস্থায় কোন টিচারের কাছে যাবেন, তাদেরকে কোথায় পড়াবেন, এই নিয়ে একটা স্কুটার নিয়ে যাচ্ছে, কেউ সাইকেল নিয়ে যাচ্ছে, কেউ গাড়ি নিয়ে যাচ্ছে। একবার ইংরেজি পড়ালে যে ওই টাইমে আবার ফিজিক্সের মাস্টারের কাছে যেতে হবে, কেমিস্ট্রি মাস্টারের কাছে যেতে হবে, বায়োলজি বা ম্যাথের কাছে যেতে হবে। আমরা এবার বাজেটের মধ্যে আমরা বললাম না, এর থেকে উত্তরণ আমাদের খুঁজতে হবে। তা আমরা কি করলাম, সমস্ত সাব ডিভিশনে, সমস্ত মহকুমার মধ্যে আমরা একটা করে আমরা এই ধরনের কোচিং সেন্টার আমরা চালু করছি। এবং সেখানে একটা কোচিং সেন্টারের মধ্যে সব পড়ানো হবে। এবং এই কোচিং সেন্টারগুলো প্রথমে ইংলিশ এবং সায়েন্স গ্রুপ আমরা শুরু করেছি। সাধারণত এইগুলোর পিছনে মানুষ দৌড়ায়, তো সেই ব্যবস্থা এবার বাজেটে আমরা রেখেছি। এবং এতে করে আমি আমার অর্থমন্ত্রীকে আমি বলেছি, সুপার টু সুপার বেস্ট যে টিচার যদি বাইরের থেকে আনতে হয় বাইরের থেকে আনবে। কারণ টেস্টেড যারা আছে আমাদের ত্রিপুরাতে তারা তো হয়তো নাও আসতে পারে ওই কোচিং সেন্টারে, কিন্তু এর থেকে ভালো টিচার আপনি টেন্ডার করুন, বাইরের থেকে আসুন। ওই সব টিচারের মাধ্যমে আমাদের আগামী দিনের ছেলে মেয়েরা স্কুল কলেজে তো পড়বেই, কিন্তু তারপরও এই মানে মাস্টারের বাড়িতে যাওয়ার যে একটা প্রবণতা, সেটার থেকে বাঁচতে গেলে এই সিস্টেমে যদি না যায়, সেই কাজটা আমরা এবার করেছি। এর মধ্যে আমবাসা, কাকরাবন এবং করবুকে নতুন করে ডিগ্রি কলেজ আরও 3টা এইবার বাজেটে আমরা রেখেছি। আপনারা শুনে খুশি হবেন যে এইবারের উদয়পুর এবং আমবাসা, অর্থাৎ এই সেন্টারে সমস্ত যে আমাদের যে বিধানসভাগুলো আছে সেই বিধানসভাগুলো কভার করবে 3টা জায়গা থেকে। সেখানে এই কম্পিটিশন এক্সামিনেশনে অনেকে আমাদের ছেলে মেয়েরা পরীক্ষা দেওয়ার জন্য সেন্টার পায় না, অনেক প্রাইভেটে যায়। তো যদি এই ধরনের সেন্টারের আমরা ব্যবস্থা করি, তাহলে ওরা অল ইন্ডিয়া বেসিসে কম্পিটিশন করতে পারবে। কম্পিটিশনে তারা বিভিন্ন কলেজে যেতে পারবে, বিভিন্ন স্কুলে ভর্তি হতে পারবে, সেই ব্যবস্থা আমরা করেছি। আমরা আপনারা শুনেছেন যে গত বছর আমাদের কোঅপারেটিভ ব্যাংকের একটা পরীক্ষা নিতে গিয়ে একসাথে এত তাদের জন্য স্থান ছিল না। আমরা এবার হাপানিয়াতে এখানে একটা কম্পিউটার ভিত্তিক পরীক্ষা কেন্দ্র আমরা এবার শুরু করেছি। সেখানে অনলাইনে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হবে, বাইরে যেতে হবে না, সেই ব্যবস্থা। এর জন্য 15 কোটি টাকা আমরা স্যাংশন দিয়েছি এবার বাজেটে। শুধু তাই নয়, যারা জনজাতি, যারা শিক্ষার্থীরা আছে, তারা যাতে আরও বেশি